একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ সামনে পুলিশ সিগন্যাল দিল, রাস্তার দুই পাশে অসংখ্য কলার ক্ষেত দেখা গেল। গন্তব্য এখনো অনেক দূর। বিকেল হলেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। ঢাকা 342 কিলোমিটার, তবে সাময়িক কষ্টের ফলে হবে দীর্ঘমেয়াদী স্বস্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজ আমি কোথায় যাচ্ছি। আমি আজ অনেক সুন্দর কিছু স্মৃতি আর প্রিয় মানুষদের রেখে আবারও গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের নির্মল বাতাস, সবুজ প্রকৃতি আর আপনজনদের ভালোবাসা কয়েকটা দিন মন ভরে উপভোগ করলাম। বিদায়ের মুহূর্তগুলো সবসময় একটু কষ্টের হয়, তবুও জীবন ও কাজের প্রয়োজনে আবার ফিরে যেতে হয় ব্যস্ত শহরে। সঙ্গে করে নিয়ে যাচ্ছি গ্রামের অসংখ্য সুন্দর কিছু স্মৃতি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবেন। আমি যখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, ঘড়িতে তখন ঠিক দুপুর 1:39। গুগল ম্যাপস অনুযায়ী ভুরুঙ্গামারী থেকে ঢাকার দূরত্ব 378 কিলোমিটার। যেতে সম্ভব সময় লাগবে প্রায় 8 ঘন্টা। সামনে দীর্ঘ পথ, তবে বাইক নিয়ে নতুন নতুন অভিজ্ঞতা আর স্মৃতি সংগ্রহের আনন্দটাই আলাদা। এখন আছি নাগেশ্বরী বাজারে। নাগেশ্বরী বাজার কুড়িগ্রাম জেলার অন্যতম পরিচিত ও ব্যস্ত একটি বাজার। প্রতিদিন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে কেনাকাটা ও ব্যবসার জন্য আসে। নাগেশ্বরী বাজার পার হওয়ার পর এখন নাগেশ্বরী রংপুর সড়ক ধরে এগিয়ে চলছে ঢাকার অভিমুখে। রাস্তার দুপাশে সবুজ মাঠ, গাছপালা আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। এমন পরিবেশে বা এমন রাস্তায় বাইক রাইড করতে সত্যিই খুব ভালো লাগতেছে। এখন চলে এসেছি কুড়িগ্রাম ঢল্লা ব্রিজ। আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এটি যেন এক টুকরো বিনোদনের ঠিকানা। বিকেল হলেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। খোলা আকাশ, নদীর বাতাস আর সুন্দর পরিবেশ মিলিয়ে জায়গাটি হয়ে ওঠে সবার প্রিয় আড্ডাস্থল। কুড়িগ্রামের সৌন্দর্যকে আরো কাছ থেকে অনুভব করতে চাইলে একবার হলেও ঢল্লা ব্রিজে চলে আসা উচিত। রাস্তার উপরে সাইনবোর্ডে দেখাচ্ছে রংপুর এখনো 53 কিলোমিটার, বগুড়া 155 কিলোমিটার, ঢাকা 342 কিলোমিটার। এখনো অনেক পথ বাকি, তবে প্রতিটি কিলোমিটার আমাকে আমার গন্তব্যের আরো কাছে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যাত্রা সুন্দরভাবে এগিয়ে চলছে। কুড়িগ্রামের ঢোকার রাস্তাটির কাজ বর্তমানে চলমান, তাই এখন রাস্তার অবস্থা কিছুটা খারাপ। চলাচলে কষ্ট হচ্ছে, তবে সাময়িক কষ্টের ফলে হবে দীর্ঘমেয়াদী স্বস্তি। রাস্তার কাজ শেষ হলে কুড়িগ্রামে প্রবেশের পথটি আরো সুন্দর, আধুনিক ও নিরাপদ হবে। মানুষের যাতায়াতে যেমন সুবিধা বাড়বে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যাবে। উন্নয়নের জন্য একটু ধৈর্য ধরতেই হয়। আশা করি খুব শীঘ্রই আমরা একটি সুন্দর ও মানসম্মত রাস্তা উপহার পাবো। আল্লাহ, কুড়িগ্রামে প্রায় 15 মিনিট দীর্ঘ জ্যামে আটকে আছিলাম। প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কষ্ট হয়েছে। গরমে যেন পুরো শরীর পুড়ে যাচ্ছিল। অবশেষে জ্যাম থেকে বের হইতে পারছি। এখন আবার রাস্তায় চলতেছি, মনে একটু শান্তি লাগতেছে। ভ্রমণের পথে এমন ছোটখাটো ভোগান্তি না থাকলে মজা লাগে না, এগুলো একসময় স্মৃতি হয়ে যাবে। মাশাআল্লাহ, রাস্তাটা সত্যি অনেক সুন্দর লাগতেছে। কিছুক্ষণ আগেও প্রচন্ড গরম আর রোদের মধ্যে ছিলাম, শরীর যেন ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে একদম আলাদা পরিবেশ। হালকা ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশে গরমের কোনো অনুভূতি নেই। কিছু রাস্তা সত্যি এমন হয় যে রাস্তা দিয়ে বাইক রাইড করলে বা গাড়ি দিয়ে চলতে গেলে মন আর শরীর দুটি প্রশান্তি পায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। বন্ধুরা, আমি চলে আসছি তিস্তা বাজার। কুড়িগ্রাম অঞ্চলের তিস্তা নদীর কাছাকাছি। সামনে তিস্তা সেতুর টোল প্লাজা, আর এই সেতুর টোল হচ্ছে 10 টাকা। টোল পরিশোধ করলাম। এবার চলেন তিস্তা সেতুর উপরে উঠি। তিস্তা সেতুর উপর থেকে চারপাশের দৃশ্য সত্যিই অসাধারণ। বিশেষ করে নদীর সৌন্দর্য মন ছুঁয়ে যায়। এই তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছর ধরে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে। আর আজ আমি সেই ঐতিহাসিক তিস্তার উপর দিয়েই আমার যাত্রা চালিয়ে যাচ্ছি। চলতে চলতে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, তাই তেল নিতে পাম্পে ঢুকলাম, কিন্তু এসে দেখি অকটেন নাই।
একটু খারাপই লাগলো, কারণ বাইকের তেলও প্রায় শেষ। উপায় না পেয়ে আপাতত 200 টাকার পেট্রোল নিলাম, যাতে আগামী পাম্প পর্যন্ত তো যাইতে পারি। আশা করছি সামনের কোনো পাম্পে অকটেন পেয়ে যাবো ইনশাল্লাহ। অনেক গল্প হলো, অনেক কথা হলো, এবার কথা কম রাইড বেশি। রাস্তা ডাকছে, বাতাস সঙ্গী, আর সামনে শুধু নতুন পথ। চলেন এখন রাইডটা উপভোগ করি। কবিতাটা কেমন? কবিতাটা সেই হয়েছে না? আপনারা কমেন্টে বলে দেন কেমন হয়েছে কবিতাটা। চলে এসেছে জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদ চত্বরে। এই স্থান শুধু একটি চত্বর নয়, এটি সাহস, ত্যাগ আর সংগ্রামের স্মৃতি বহন করে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদকে এবং সকল শহীদদের, যাদের আত্মত্যাগে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। চলে এসেছি রংপুর মডার্ন মোড়ে। এখান থেকেই শুরু দেশের অন্যতম সুন্দর ও উপভোগ্য হাইওয়ে পথ। সামনে দীর্ঘ রাস্তা, দুপাশে মনোমুগ্ধকর দৃশ্য আর খোলা আকাশ। বাইকারদের জন্য যেন এক অন্যরকম অনুভূতি। নতুন পথ, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি নিয়ে এগিয়ে চলছি গন্তব্যের দিকে। ঢাকা রংপুরের এই সুন্দর হাইওয়েতে রাইড করতে বেশ ভালোই লাগছে, তবে একটা বিষয় চোখে পড়লো। কিছু কিছু অংশে পিচ কার্পেটিং করা আর কিছু অংশে কনক্রিটের ঢালাই। যেখানে পিচ করা হয়েছে সেখানে রাস্তা একদম স্মুথ, বাইক চালাতে দারুণ আরাম লাগে। কিন্তু কনক্রিটের অংশগুলোতে উঠলেই ঝাঁকুনি শুরু হয়ে যায়, বিশেষ করে একটু জোরে চলার সময় সেটা বেশ অনুভব করা যায়। তবুও রাস্তার সৌন্দর্য আর খোলা পরিবেশ ভালোই লাগছে। আর এই হাইওয়ের সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে একটি হলো, যেখানে যেখানে বড় বাজার বা ব্যস্ত এলাকা আছে সেখানেই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ফলে বাজারের ভিতরে যানজট আর রাস্তার মূল গতিকে প্রভাবিত করতে পারছে না। একবার হাইওয়েতে উঠলে বেশিরভাগ পথই নির্বিচ্ছিন্নভাবে চলা যায়, বারবার ব্রেক করতে হচ্ছে না, জ্যামে পড়তে হচ্ছে না। দীর্ঘ পথের বাইক রাইডের জন্য এমন রাস্তায় সত্যি ভ্রমণকে অনেক বেশি স্বস্তিদায়ক করে তোলে। আমি এখন আছি মাটিডালি বিমান মোড়ে। এখান থেকে সোজা গেলে বগুড়া শহরের ভিতর দিয়ে যেতে হবে, আর ডান দিক দিয়ে রয়েছে বগুড়া বাইপাস সড়ক। শহরের ভিতরে এই সময় যানজট থাকার সম্ভাবনা আছে, তাই সময় বাঁচাতে আমি বেছে নিচ্ছি বগুড়া বাইপাস। গন্তব্য এখনো অনেক দূর, তাই জ্যাম এড়িয়ে দ্রুত আর স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলাই ভালো। চলুন এবার বাইপাস ধরে সামনে এগিয়ে যাই। মজার একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ সামনে পুলিশ সিগন্যাল দিল, দূর থেকে দেখে ভাবলাম আমাকে থামতে বলছে, তাই গতি কমিয়ে থামার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেললাম। কিন্তু কাছে যেতেই পুলিশ হাত দিয়ে ইশারা করে বলল, আপনি না, আপনি চলে যান। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছি নামটা জানি না, তবে একটা বিষয় বেশ চোখে পড়লো। রাস্তার দুই পাশে অসংখ্য কলার ক্ষেত দেখা যাচ্ছে। আর আরো মজার বিষয় হলো, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ ট্রাকে কলা লোড করা হচ্ছে। দেখে মনে হচ্ছে এই এলাকার অন্যতম প্রধান কৃষি পণ্যই হলো কলা। চলে আসছে গোবিন্দগঞ্জ। ঢাকা রংপুর মহাসড়কের বেশিরভাগ উন্নয়ন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে গোবিন্দগঞ্জ অংশে এখনো কিছু কাজ বাকি রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেল, জমি সংক্রান্ত জটিলতার কারণেই এই অংশের কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। চলতে চলতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পাইনি। এখন আছে যমুনা সেতুর টোল প্লাজার একদম কাছে। বাম পাশে ট্রাকের লেনে বেশ দীর্ঘ যানজট দেখা যাচ্ছে। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে টোল পার হওয়ার অপেক্ষা। আর আমি এখন 50 টাকা টোল পরিশোধ করে যমুনা সেতুতে ওঠার প্রস্তুতি নিচ্ছি। সামনে অপেক্ষা করছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু। সন্ধ্যার আলো, নদীর বিশালতা আর দীর্ঘ যাত্রার অনুভূতি, সব মিলিয়ে মুহূর্তটা সত্যিই অসাধারণ। এখন আছে টাঙ্গাইলের এলেঙ্গা। উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে যারা নিয়মিত যাতায়াত করে তাদের কাছে এলেঙ্গা নামটা বেশ পরিচিত, কারণ এই এলাকায় প্রায় যানজটের মুখোমুখি হতে হয়। আজও তার ব্যতিক্রম নয়। এখন আমি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আছি। রাত অনেক হয়ে গেছে, আর এই অন্ধকারের ভিডিওর কোয়ালিটিও তেমন ভালো আসছে না, তাই আজকের ভ্রমণ ভিডিওটি এখানেই শেষ করছি। কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।